লাল শাড়িতে প্রেয়সী পর্ব ১১ লিখনীতে ফাতেমা ফারিয়াল কণ্ঠে সাবিনা। ভোরবেলা থেকে মীর হাউসে এক ধরনের ব্যস্ততা। রান্নাঘর থেকে ডাইনিং, আবার ডাইনিং থেকে রান্নাঘর। একটানা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে হালিমা বেগম। শুধু তিনি একা নন, পাশে আছে দুজন পরিচালিকা, ১৬ বছরের সজ্জল ঋতু আর ৪০শত অভিজ্ঞ বানি আফা। এদিকে আফরোজা শেখ ভোর ৭টাতেই বেরিয়ে গেছে আদালতের উদ্দেশ্যে। একটা জটিল কেস আছে। তার এই পেশা তাকে প্রায়ই ঘরের বাইরে আটকে রাখে। তাই স্বাভাবিকভাবেই পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ে হালিমার কাঁধে। হালিমা বেগমের শেকড়টা কিন্তু অনেক নিচে। নিম্নবিত্ত পরিবারের মাথা, বাবা মা হারা মেয়ে। তবুও তার জীবনে আলো এসেছিল এক সম্পর্ক থেকে, আশফাক মীরের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে। পরবর্তীতে সালমান মীর আর তার স্ত্রী শারমিন দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়ে হালিমাকে আনেন এই বাড়ির ছোট বউ করে। সেদিন থেকে হালিমার জীবনে কষ্ট যেন দূরে সরে গেছে। সে শুধু একজন স্বামী নয়, একটা পরিবারও পেয়েছে। আসার পর থেকেই সংসারকে নিজের করে নিয়েছে হালিমা। রান্না করা তার নেশা, রান্নাঘর যেন তার রাজ্য। নিত্যনতুন রেসিপি ট্রাই করে সবার জন্য সাজিয়ে রাখে। আর তার হাতে স্বাদের প্রশংসায় মুখে থাকে মীর পরিবারের সবাই। আজও ডাইনিং টেবিলে বসে মীর বাড়ির সদস্যরা, এক পাশে আমজাদ মীর, অন্য পাশে আশফাক মীর, দুজনের মাঝখানে খাচ্ছে আদিবা আর আহিয়া। হঠাৎ সিঁড়ি বেয়ে ঢকঢক শব্দ তুলে নেমে এলো বাড়ির ছোট ছেলে, সচ্ছল আর দুষ্টু আদিল মীর। চুল এলোমেলো, মুখ ভরা দুষ্টুমি। এসেই বসলো আহিয়ার পাশে। এক মুহূর্ত সময় নষ্ট না করে আহিয়ার প্লেট থেকে গফ করে একটা ডিম তুলে মুখে ফুঁড়ে দিল। আহিয়ার তেলে বেগুন জ্বলে উঠল। আদিলদার বাচ্চা! সাথে সাথে পা দিয়ে এক ধাপ করে পাড়া দিল। আদিলও কম যায় না, চুল টেনে ধরে বলল, শাকচুন্নি, আমারে মারলি কেন? তুই আমার ডিম খাইলি কেন? আদিল ভীষণ নাটুকে ভঙ্গিতে থুথু ফেলার ভান করে বলল, ওয়াক থু থু, আগে বলবি না এটা তোর ডিম? আমি তো মুরগির ডিম মনে করে খাইছি। ওয়াক থু। আর এমন কাণ্ডে আদিবা খিলখিল করে হেসে উঠল। কিন্তু আহিয়ার আগে কটমট করে তাকালো সেদিকে। এক হাতে কনুই চালালো আদিলের পেটে। আদিলও প্রতিশোধ নিল। আহিয়ার চুল খপ করে টেনে ধরল। মুহূর্তেই দুইজনের চুল টানাটানি শুরু হলো। কেউ কাউকে ছাড়ছে না। শব্দ শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন হালিমা বেগম, আর টেবিলের মাথা থেকে ককর্ষ স্বরে গর্জন দিলেন আমজাদ মীর। কি হচ্ছে এসব? সকাল সকাল তামাশা না করলেই নয়। ছাড়ো একে, ছাড়ো একে অপরকে। আগে ওরে ছাড়তে বলো। ও আগে ধরছে। না, আমি ছাড়বো না, আগে তুই ছাড়। হালিমা বেগম তখন খুন্তি হাতে দাঁড়িয়ে আছেন। চোখ রাঙিয়ে বললেন, আদি ছাড় তাড়াতাড়ি, না হলে এই খুন্তি দিয়েই পেটাবো। আম্মু, আগে এই শাকচুন্নি আমারে মারছে, আমি ছাড়বো না। এমন সময় সিঁড়ি দিয়ে নিঃশব্দ পায়ে নামতে দেখা গেল আদনানকে। পরিপাটি পোশাকে প্রস্তুত হাসপাতালের উদ্দেশ্যে বের হবে। তাকে দেখা মাত্রই দুজনের চুল থেকে হাত ছেড়ে দিল। চুলের গোটা ঠিক করতে করতে দুজন চুপচাপ চেয়ারে বসে গেল। মাথা নিচু করে খাবারে মনোযোগ হয়ে গেল, যেন কেউ কিছুই বোঝে না, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আদনান কড়া দৃষ্টিতে একবার চারপাশে তাকালো। কোনো শব্দ ছাড়াই চেয়ার টেবিলে বসে গেল। আদনানের পছন্দ নয় অতিরিক্ত শব্দ। চামচ ছুরির টুংটাং শব্দ যেন কানে বেঁধে যায়। ঋতু এসে তার সামনে এক কাপ গরম গ্রিন টি রাখলো। কাছে টেবিলের
কাপ রাখতে হালকা টং শব্দ হলো। সাথে সাথে আদনান চোখ বন্ধ করে ফেলল বিরক্তিতে। তারপর আগুন ঝরা চোখে তাকালো রিধির দিকে। রিধি ভয়ে ভয়ে মাথা নেড়ে দ্রুত বলে উঠল, ভুল হয়ে গেছে ভাইজান, আর হইব না, বলেই ছুটে গেল রান্নাঘরের দিকে। ডাইনিং টেবিলে আবার নীরবতা নেমে এলো। কেবল থালা বাসনের নরম শব্দ। আদিল আর আহিয়া একে অপরের দিকে তাকালো। চোখের ইশারায় দুইজন হালকা হেসে নিল আদনানকে নিয়ে। কিন্তু সেই হাসিও যেন নিঃশব্দে, কারণ তারা জানে আদনানের সামনে বেশি বাড়াবাড়ি মানেই বিপদ। হঠাৎ সিঁড়িতে ধপধপ পায়ের শব্দ ভেসে এলো। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে চুলগুলো এলোমেলো ভঙ্গিতে আত্মবিশ্বাসী কায়দায় নেমে এলো আহাদ রাজা। ডাইনিংয়ের পাশে এসে দাঁড়াতেই সে একবার চারপাশে তাকালো। চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে বাঁকা হাসি। আদনানের দিকে এক ঝটকা দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, গুড মর্নিং এভরিওয়ান। আমজাদ মীর গভীর সুরে উত্তর দিলেন, গুড মর্নিং। আহাদ রাজা তার নির্দিষ্ট চেয়ার টেনে বসল। চেয়ারটা এমনভাবে শব্দ করে টানলো যেন ইচ্ছে করেই কারো বিরক্তি বাড়ানো তার উদ্দেশ্য। চেয়ার টানার গগর্জন শব্দে আদনান সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। হাত মুঠিবন্ধ হয়ে গেল টেবিলের নিচে। কিন্তু সে নিজেকে সংযত করল। আহাদ হেসে ভ্রু কুঁচকে তাকালো সেই দিকে। তারপর চোখ সরিয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহি, ফ্রুটের প্লেটটা দে তো। আরে ব্রেডটা দে। না না, এটা নেব না। চাচি আম্মা, আমার কফি দাও। একটার পর একটা চাহিদা, একটার পর একটা শব্দ। কখনো প্লেট টেবিলে ধপ করে রাখে, কখনো আবার গ্লাস তোলে, আবার টকার শব্দে নামায়। আদনান ভালো করেই জানে আহাদ ইচ্ছে করে এসব করছে, কারণ এই বাড়িতে একমাত্র মানুষ যার সাথে আদনান কখনোই পেরে ওঠে না, সে হলো আহাদ রাজা। বয়সে তার থেকে 6 মাসের ছোট হলেও তার কর্মকাণ্ড ছোট না। আজ আমজাদ মীর ছেলের কাণ্ড দেখে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। আসফাক মীর মুখ টিপে হালকা হাসলেন। এই দুই ভাইয়ের অঘোষিত শত্রুতা পুরো বাড়ি বুঝে। নাস্তা শেষ করে উঠে দাঁড়ালেন আমজাদ মীর। আহাদের দিকে তাকিয়ে বললেন, আমি যাচ্ছি, তুমি কিন্তু সময় মতো চলে আসবে। নিশ্চয়ই ভুলে যাওনি, সংসদে আজ জরুরি সভা আছে, তোমার বক্তব্য রাখতে হবে। না বাবা, এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কি করে ভুলতে পারি? আহাদ চেয়ার ঠেলে একটু গা এলিয়ে দিয়ে বলল কথাটা বলার সময় তার চোখ ছিল সরাসরি আদনানের দিকে। কেমন যেন চ্যালেঞ্জ ছোড়া দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমজাদ মীর আর আসফাক মীর বেরিয়ে গেলেন। এই ফাঁকে আদিবা চুপচাপ উঠে আদনানের কাছে এলো। 6 বছরের কুচি মুখ, কিন্তু চোখে বুদ্ধির ঝিলিক। ভাইয়া, আমার হোমওয়ার্কে তোমার সাহায্য লাগবে, চিকিৎসা বিষয় নিয়ে লিখতে হবে। আদনান হালকা হাসলো আর ছোট বোনের মাথায় স্নেহ ভরে হাত রাখলো। ওকে, আমি করে দেব। এই বাড়িতে আদনানের সবচেয়ে প্রিয় হলো আদিবা, কারণ সে অন্যদের মতো বেহুদা হইচই করে না। সবকিছু গুছিয়ে করে মনোযোগ দিয়ে চলে। আসলে বয়সে ছোট হলেও বুদ্ধিতে সে আহিয়া আদিলকে হার মানায়। আদিল তখন বাহিরে যাবার জন্য প্রস্তুত। হাত ধরে আদিবাকে নিয়ে বেরিয়ে গেল দুইজনেই। আদনানও উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় রান্নাঘর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম। আদনান বাবা, আজ চেষ্টা করো একটু আগে আসতে। আফা তোমার সাথে জরুরি কথা বলবে, হয়তো কোথাও যেতে হবে। আমি চেষ্টা করব চাচি আম্মা, বলেই দরজার দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই আহিয়া পিসপিস করে হালিমা বেগমকে জিজ্ঞাসা করলো, চাচি আম্মা, আজকেও কি আদনান ভাইকে আম্মু পাত্রী দেখাতে নিয়ে যাবে?
কথাটা শুনেই আদনানের পা থেমে গেল দরজার কাছে। মুহূর্তেই কান খাড়া হয়ে গেল তার। সে নীরবে দাঁড়িয়ে শুনতে লাগলো তাদের কথোপকথন। হালিমা বেগম ধীরে উত্তর দিলেন, মনে হয় তাই, তবে আপাতত এখনো কিছু স্পষ্ট বলেনি। আরে, আর কত মেয়ে দেখাবে? 2 মাস ধরে প্রতি সপ্তাহে একটা করে মেয়ে দেখে, তবুও কোনো মেয়ে পছন্দ হয় না। এটা বিয়ে, এটা বিয়ে আহি, ছেলে খেলা না। জীবনসঙ্গী বেছে নিতে সময় তো লাগবেই। মনের মতো মানুষ খুঁজে পাওয়া সহজ না। ততক্ষণ চুপচাপ খাবার খেতে খেতে সব শুনছিল আহাদ। এবার সে এক গ্লাস পানি খেলো, অতঃপর টকার শব্দ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো। চোখে ব্রুদ্ধপথের ঝিলিক, ঠোঁটে কটাঙ্গ ভরা হাসি। কে মেয়ে দেবে ওরে? ওর মতো শুচিবায়ুর কপালে ভেটকি মাছের মতো মেয়ে জুটবে না, মেয়েও জুটবে না। কথাটা যেন তীরের মতো গিয়ে বেঁধল আহাদের কানে। মুহূর্তেই তার শরীর শক্ত হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে গভীর মুখে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। আহাদ তাকিয়ে রইল সেদিকে। ঠোঁটে তাচ্ছিল্য এক হাসি টেনে দিল, একটা জয়ী ভঙ্গির হাসি। সকাল থেকেই সংসদ ভবনের চতুর্মুখরিত গেটে প্রবেশ করছে একে একে কালো গাড়ি। টাইট নিরাপত্তা, চারপাশে মিডিয়ার ভিড়। সবাই যেন অপেক্ষায় আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য। কারণ আর মাত্র কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন। কে ক্ষমতায় থাকবে, কারা ছিটকে পড়বে, সব হিসাব নিকাশ নির্ভর করছে এই সময়কার সিদ্ধান্তের উপর। সংসদ ভবনের ভেতরে জমায়েত হয়েছেন দেশের প্রভাবশালী মন্ত্রী, সংসদ শীর্ষ নেতা। প্রতিটি মুখে টান টান গভীরতা, আবার কারো কারো চোখে মুখে আগাম প্রচারণার উত্তেজনা। সভাপতি মঞ্চে বসে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। প্রথমে অর্থমন্ত্রী বাজেট সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দিলেন। নির্বাচনের আগে জনগণের আস্থা টিকিয়ে রাখতে দরকার স্থিতিশীল বাজার, ভর্তুকি বাঁচানো, কর্মসংস্থার দৃষ্টি প্রতিশ্রুতি প্রতি ভোক্তার। অন্যরা মাথা নেড়ে সায় দিছিল। এরপর বক্তব্য দিল কৃষিমন্ত্রী, তারপর দেশমন্ত্রী। কিন্তু সবকিছু যেন প্রচলিত গধবাঁধা, কেউ নতুন কিছু বলছে না। সবাই যখন কিছুটা নিরপেক্ষভাবে শুনছে, তখনই ধীরে ধীরে চেয়ার টেনে উঠে দাঁড়ালো আহাদ রাজা মীর। তরুণ বয়স হলেও তার ভঙ্গি, দৃষ্টি, তৎক্ষণাৎ সবার দৃষ্টি কাটতে যথেষ্ট। কালো চশমা খুলে টেবিলে রাখলো, পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল এক ভঙ্গিতে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে নিল।